সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কিছু স্পেসিফিক দলিল কিছু নির্দিষ্ট কারণে এই আগস্ট মাস থেকেই বাতিল করার প্রক্রিয়া কিন্তু শুরু হবে এবং এই সকল দলিল শুধু বাতিলই হবে না, সেই সকল দলিল সম্পাদনের সাথে যে সকল ব্যক্তি জড়িত কিংবা যে সকল ব্যক্তি ওই সকল দলিল বলে নির্দিষ্ট কোনো একটি সম্পত্তি ভোগ দখল করছেন তাদের বিরুদ্ধে যদি ওই সকল দলিল কিংবা ওই সকল সম্পত্তি ভোগ দখলে কোনো বেআইনি কাজ কিংবা তাদের দ্বারা কোনো আইন বহির্ভূত কর্মকাণ্ড সংগঠিত হয় তাহলে তাদের কিন্তু ওই দলিলগুলো কিংবা ওই সম্পত্তিগুলোর কারণে জেল জরিমানা পর্যন্ত হতে পারে। তো চলুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করে দেখি। তবে ভিডিওটি দেখার পর যদি আপনার আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, এই ধরনের আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি আপনি নিয়মিত হয়ে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। আমাদের দেশে যেহেতু মালিকানা সংক্রান্ত সমস্যা যেদিন থেকে সম্পত্তির মালিকানা সত্ত্ব প্রতিষ্ঠিত হয়েছে কিংবা উদ্ভব হয়েছে সেদিন থেকে চলে আসছে, তাই এই সমস্যাগুলোর সমাধান করা কিন্তু যুগের পর যুগে বিভিন্ন ধরনের চেষ্টা করার ফলেও সেগুলোকে আর সমাধানে নিয়ে আসা সম্ভব হয় নাই। এর পেছনে রাজনৈতিক কিছু কারণ থাকতে পারে কিংবা যে সকল ব্যক্তি এগুলোকে দেখভাল করার দায়িত্বপ্রাপ্ত তাদের কারণেও এই বিষয়গুলো অবহেলিত কিংবা সমাধান না হতে পারে, কিংবা আইনের যে ব্যাপারটি আইনেও কিন্তু কিছু দুর্বলতা থাকতে পারে। এবং আমাদের সমাজে কিংবা দেশে একটি কথা কিন্তু ব্যাপকভাবে প্রচলিত, সেটি হচ্ছে অন্যান্য আইন মানা দেশগুলো যেগুলো যেগুলো দেশে আইন সুষ্ঠু কিংবা সুন্দরভাবে মেনে চলা হয় সেই সকল দেশের মতো আইন থাকলেও সেগুলো কিন্তু বাস্তবিক ক্ষেত্রে প্রয়োগ হয় না, যার কারণে আমরা কিন্তু অপরাধ বোধ যেটি আমাদের অনেকাংশেই কমে গেছে এবং আমরা কিন্তু অপরাধটিকেই একটি বৈধ কিংবা সুষ্ঠু কাজ হিসেবে বর্তমানে অনেকেই করে থাকি, যার কারণে এই যে এই সংক্রান্ত বিষয়গুলো দিনের পর দিনেও কিন্তু সমাধান হচ্ছে না, যার কারণে অনেক অরিজিনাল মালিক সম্পত্তি ভোগ দখলে যেতে পারছেন না, তিনি সম্পত্তি থেকে দূরে রয়েছেন। আবার অনেক ব্যক্তি সম্পত্তির মালিক না হয়েও যুগের পর যুগ সম্পত্তি ভোগ দখল করে বিশেষ কিছু সুবিধা গ্রহণ করে আসছে। এখন এই ধরনের কিছু বিষয় এবং এই রিলেটেড কিংবা এই থিমটার উপর বেসিস করে কিছু দলিল বাতিল করার সিদ্ধান্ত কিন্তু গ্রহণ করা হয়েছে এবং এই দলিলগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ যে দলিলগুলো সেগুলো নিয়ে শুধু আজকে আলোচনা করব। তো প্রথমেই যদি আমরা আসি তাহলে সর্বাধিক গুরুত্ব সহকারে যে দলিলটি দেখা হচ্ছে সেটি হচ্ছে জাল দলিল, অর্থাৎ ভুয়া, টেম্পারিং কিংবা কোনো একজন ব্যক্তির সম্পত্তি কেউ ভোগ দখল করছিল, পরবর্তীতে সেই সম্পত্তির অনুকূলে একটি দলিল তৈরি করেছে হুবহু অরিজিনাল দলিলের মতো, কিন্তু সেই দলিলটি আইনগতভাবে বৈধ না কিংবা সেই দলিলটি যার কাছ থেকে তৈরি করে নেওয়ার কথা অর্থাৎ সম্পত্তির অরিজিনাল যে মালিক তার কাছ থেকে কোনোভাবেই সেই দলিলটি তৈরি করে নেওয়া হয় নাই কিংবা অরিজিনাল মালিক এই দলিলটি কোনোভাবে তৈরি করে দেয় নাই। তো এই ধরনের যে সকল দলিল রয়েছে সেই দলিলগুলো কিন্তু বাতিল হয়ে যাবে এবং এই দলিলের বলে যে সকল ব্যক্তি সম্পত্তি ভোগ দখল করছেন সেই সকল ব্যক্তি কিন্তু সম্পত্তির মালিকানা হারিয়ে ফেলবেন এবং এই যে দলিলগুলো এই ভুয়া দলিল কিংবা জাল দলিল তৈরি করার ফলে যে সকল ব্যক্তি আপনার এই যে সম্পত্তি থেকে বিতাড়িত হয়েছে তাদের কথা বিবেচনা করে ওই সকল ভূমিদস্যু, জবরদখলকারী, ভুয়া দলিল তৈরিকারী তাদেরকে কিন্তু আইনের আওতায় নিয়ে এসে শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হতে পারে কিংবা সেই পরিকল্পনায় কিন্তু বর্তমানে চলমান রয়েছে। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে কোনো নাবালকের সম্পত্তি যদি কোনো ব্যক্তি কোনোভাবে অন্য কোনো ব্যক্তির কাছে হস্তান্তর করে সেই ক্ষেত্রে যে ব্যক্তি ওই সম্পত্তিটি গ্রহণ করলেন তার কিন্তু সেই সকল দলিল কিংবা ওই গ্রহণযোগ্যতা কিংবা হস্তান্তরটা পুরোপুরি অবৈধ হিসেবে বিবেচিত হবে। এখন কিছু কিছু স্পেশাল গ্রাউন্ড রয়েছে, সেই গ্রাউন্ডগুলোর ফলে আদালত কর্তৃক যদি কোনো ব্যক্তিকে গার্ডিয়ানশিপ দেওয়া হয় এবং সেই গার্ডিয়ানই শুধুমাত্র নাবালকের উপর ন্যস্ত কোনো সম্পত্তি ক্রয় বিক্রয় কিংবা অন্য কোনো খাতে হস্তান্তর করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আদালতের থেকে অনুমতি নিতে হয়। আদালত সেক্ষেত্রে বিশেষ একটি কমিটি গঠন করে দিতে পারেন, সেই কমিটি পর্যালোচনা করে দেখেন যে আসলে সম্পত্তি বিক্রয় করার কিংবা সম্পত্তি নাবালকের থেকে নিয়ে অন্য একজন কাছে হস্তান্তর করার আসলে প্রয়োজনীয়তাটু কতটুকু।
এটির উপর ভিত্তি করে কিন্তু পরবর্তীতে এই যে হস্তান্তরটা বৈধতা পায়। কিন্তু যদি কোনো একজন ব্যক্তি সুযোগের সন্ধান নিয়ে কোনো ব্যক্তির কাছে ওই সম্পত্তিগুলো অর্থাৎ নাবালকের মালিকানাধীন সম্পত্তি বিক্রি করে দেয়, তাহলে সেই সকল সম্পত্তি কিন্তু আর কোনোভাবেই এখন এসে ভোগ দখল করা যাবে না, ওই সকল হস্তান্তরযোগ্য দলিল কিন্তু বাতিল হয়ে যাবে। এখন এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং এক্ষেত্রেও যে ব্যক্তি প্রতারণার আশ্রয় নিয়ে সম্পত্তি হস্তান্তর করলেন কিংবা যে সকল ব্যক্তি সম্পত্তি গ্রহণ করলেন, তাদেরকে যদি কোনোভাবে বোঝা যায় যে তারা আসলে এটি নিজেদের স্বার্থ চরিতার্থের কারণে সম্পত্তিগুলো হস্তান্তর করেছে, তাহলে তাদেরও কিন্তু জেল জরিমানার ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ দলিলের কথা বলা হচ্ছে রেজিস্ট্রেশন বিহীন দলিল। সেই ভূমি আইন যখন থেকে উদ্ভব হয়েছে তখন থেকেই কিন্তু বলা হচ্ছিল যে সম্পত্তিতে মালিকানা সত্ত্ব প্রতিষ্ঠা করার জন্য একটি দলিল তৈরি করে সেই দলিলটি কিন্তু আবার হস্তান্তর করার মাধ্যমে সেটিকে রেজিস্ট্রেশন করতে হয়। এখন কোনোভাবে যদি সম্পত্তি হস্তান্তর করার ফলে দলিল তৈরি করা হয় এবং সেই দলিলের বলে সম্পত্তি ভোগ দখল করা হয়, কিন্তু দলিল কোনোভাবে রেজিস্ট্রেশন করা হয় নাই, তাহলে ওই সকল দলিল কিন্তু বাতিল। কোনোভাবে ওই সকল দলিলের বলে কোনো ব্যক্তি সম্পত্তি ভোগ দখল করতে পারবেন না। এটি কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে বলা হচ্ছে। এবং আরেকটি বিষয় থাকে যে কোনো একটি দলিল তৈরি করার ফলে পরে অর্থাৎ দলিলটি যেদিন সম্পাদন হবে সেদিন থেকে মোটামুটি 1 মাসের মধ্যেই ওই দলিলটি নিয়ে গিয়ে রেজিস্ট্রেশন করতে হয়। এক্ষেত্রে পরবর্তীতে কিছু গ্রাউন্ড দেখিয়ে এই যে মেয়াদ দলিল রেজিস্ট্রেশন করা সেটি বাড়ানোর সুযোগ রয়েছে, কিন্তু একের পর এক যুগ, দুইয়ের পর দুই যুগ আপনি দীর্ঘদিন ধরে ভোগ দখল করছেন কিন্তু দলিল রেজিস্ট্রেশন করেন নাই, ওই দলিল কিন্তু কোনোভাবেই পরবর্তীতে কিংবা এখন এসে আর গ্রহণযোগ্যতা পাচ্ছে না, সেই সকল দলিল কিন্তু বাতিল করে দেওয়া হবে। এরপরে আর একটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে সরকারি কোনো হস্তান্তরযোগ্য দলিল। অর্থাৎ কোনো সরকারি সম্পত্তি আপনাকে লিজ দেওয়া হয়েছে কিংবা বর্গা দেওয়া হয়েছে কিংবা আপনাকে দুস্থ হিসেবে সম্পত্তি ভোগ দখল করতে দেওয়া হয়েছিল, এখন ওই সকল সম্পত্তির অনুকূলে যদি কোনো মেয়াদে থাকে অর্থাৎ লিজের মেয়াদ থাকে, সেই দলিল কিন্তু অটোমেটিক্যালি বাতিল হওয়ার কথা। তারপরে যদি কোনোভাবে কোনো ব্যক্তি এই যে সরকারি কোনো প্রতিষ্ঠানের কিংবা সরকারি নথিভুক্ত কোনো খাস সম্পত্তি ভোগ দখল করে, তাহলে ওই সকল সম্পত্তি ভোগ দখল করার জন্য তাদের যদি লিগ্যাল কিংবা নির্দিষ্ট কোনো গ্রাউন্ড না থাকে, তাহলে সেই সকল দলিল কিন্তু বাতিল হয়ে যাচ্ছে এবং ওই সকল দলিলের বলে কোনোভাবেই কোনো ব্যক্তি সম্পত্তি ভোগ দখল করতে পারে না। যদি কোনো ব্যক্তি সেই সকল সম্পত্তি জাল দলিল তৈরি করে কিংবা পরবর্তীতে জবরদখল করে জোর করে ভোগ দখল করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কিন্তু তাৎক্ষণিক মোবাইল কোর্টের মাধ্যমে ম্যাজিস্ট্রেটগণ তাদের একটি নির্দিষ্ট আইনের আওতায় নিয়ে এসে সাজাও প্রদান করতে পারেন। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলা হচ্ছে, সেটি হলো যদি কোনো ক্ষেত্রে একটি নির্দিষ্ট সম্পত্তি নিয়ে দুই পক্ষের মধ্যে গ্যাঞ্জাম চলে এবং দুই পক্ষ কোনোভাবে যদি আদালতের শরণাপন্ন হয়, এখন কোনো এক পক্ষ মামলা চালাতে পারছেন না, তিনি যদি ওই সম্পত্তিটি কোনো একজনের কাছে বিক্রি করে দেন এবং তিনি যদি ওই মামলার পার্টি হয়ে পরবর্তীতে মামলা চালানোর সঙ্গে নিযুক্ত হন, তাহলে এই যে তৃতীয় পক্ষ যোগ হলেন তাকে যদি ওই মামলার যে কোনো এক পক্ষ সম্পত্তি বিক্রি করে একটি দলিল তৈরি করে দেন, তাহলে এই সময়ের মধ্যে অর্থাৎ মামলা চলাকালীন সময়ের মধ্যে যদি কোনো দলিল তৈরি করা হয়, ওই দলিলটি কিন্তু বাতিল হয়ে যাবে। ওই দলিলের বলে যদি কোনো ব্যক্তি যুগের পর যুগ সম্পত্তি ভোগ দখল করে আদালত থেকে রায় নিয়ে এসে, তাহলে ওই হস্তান্তরটা কিন্তু বৈধতা পাবে না। এক্ষেত্রে অনেকেই বলতে পারেন তাহলে এই সকল সম্পত্তি পরবর্তীতে যদি বাতিল হয়ে যায়, মালিকানা কার কাছে যাবে? মালিকানা ওই সকল ব্যক্তির কাছে যাবে যারা ওই সকল সম্পত্তি রায় পাওয়ার পরে মালিকানা গ্রহণ করতে পারতেন। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ দলিলের কথা বলা হচ্ছে, সেটি হলো আইন দ্বারা বারিত কোনো দলিল। যুগের পর যুগ বিভিন্ন ধরনের দলিল তৈরি হয়েছে, সেই সকল দলিল নিয়ে কিন্তু অনেক বিতর্ক রয়েছে এবং বর্তমানে এসে নতুন ভূমি আইন অনুযায়ী কিন্তু 7 শ্রেণীর দলিল অটোমেটিক্যালি বাতিল হয়ে যাওয়ার কথা। এই সকল দলিল কিন্তু কোনোভাবে আর কোনো ব্যক্তি টিকিয়ে রাখতে পারবে না, সেই সকল দলিলের বলে সম্পত্তি হস্তান্তর হবে না, সেই সকল দলিল দিয়ে কোনো ব্যক্তি আর সম্পত্তির মালিকানা টিকিয়ে রাখতে পারবেন না। এই সকল দলিলের মধ্যে যদি একটু উদাহরণ দেয়, সেটি হচ্ছে আপনার কোনো নির্দিষ্ট ব্যক্তির সম্পত্তি যদি কোনো ব্যক্তি জবরদখল করে পরবর্তীতে ভোগ দখল সূত্রে মালিকানা অর্জন করে, তাহলে ওই সকল দলিলের বলে কিন্তু কোনো ব্যক্তি আর সম্পত্তি ভোগ দখল করতে পারবেন না। এরপরে বলা হচ্ছে যে শিকাস্তি সম্পত্তি, অর্থাৎ কোনো
মন্দিরে হস্তান্তর করা সম্পত্তি, কোনো প্রতিষ্ঠানে উপাসনালয়ে হস্তান্তর করা সম্পত্তি যদি কোনো ব্যক্তি ভোগ দখল করে, ওই মন্দির থেকে তিনি কোনো একটি মাধ্যমে সম্পত্তি হস্তান্তর করে নিজের কাছে নিয়েছেন, এই মর্মে কোনো দলিল থাকে, এই ধরনের দলিল কিন্তু কোনোভাবে আর টিকবে না। এরপরে আপনার আরেকটি বলা হচ্ছে অর্পিত সম্পত্তির দলিল, অর্থাৎ কোনো ব্যক্তি যদি কারো কাছ থেকে অর্পিত সূত্রে সম্পত্তি নিয়ে পরবর্তীতে অর্পিত সূত্রের দলিল বলে সম্পত্তি ভোগ দখল করে, তাহলে সেই সকল সম্পত্তির দলিল আর টিকবে না। কোনো ব্যক্তি যদি ওয়ারিশান সম্পত্তি গ্রহণ করে থাকে, সেই ওয়ারিশান সম্পত্তির ওয়ারিশরা যারা বিক্রয় করে দিলেন তাদের যদি নিজেদের মধ্যে বাটোয়ারা কিংবা বন্টন দলিল না থাকে, তাহলে সেই সকল দলিল কিন্তু আর কোনোভাবে টিকবে না। নদীগর্ভে যদি বিলীন হয়ে যায় কোনো সম্পত্তি, সেই সম্পত্তির অনুকূলে যদি কোনো ব্যক্তির দলিল থাকে, তাহলে সেই দলিল কিন্তু আর কোনোভাবে এখন এসে টিকবে না। তো এই ধরনের কিছু দলিল রয়েছে, সেই দলিলগুলোর বলে কিন্তু বর্তমানে সম্পত্তি ভোগ দখল করা কোনোভাবে যাবে না। এরপরে আরেকটি দলিলের কথা বলা হচ্ছে, সেটি হচ্ছে অস্বয়ংসম্পূর্ণ দলিল। অনেক সময় অনেক দলিল তৈরি করতে গিয়ে কিন্তু মিস্টেক হয়ে যায়, অর্থাৎ সম্পত্তির অনুকূলে দলিলের জমির যে দাগ নম্বর থাকার কথা সেটি উল্টাপাল্টা হয়ে গেছে, সম্পত্তির দাতার যে নাম সেই নামটি কোনোভাবে ভুল হয়ে গেছে, তার পিতার নাম ভুল হয়ে গেছে, তার ঠিকানা ভুল হয়ে গেছে, কিংবা সম্পত্তির দলিলে সর্বাধিক একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ম্যাপ। সম্পত্তিটি কি ম্যাপে, সেটির ডানেকার সম্পত্তি, বামেকার সম্পত্তি, এই সামনেকার সম্পত্তি, পিছনেকার সম্পত্তি, এইভাবে কিন্তু উল্লেখ থাকে। এই ম্যাপে যদি কোনো কারণে ভুল থাকে, এই যে কিছু করণিক ভুল থাকে যদি দলিলে, এবং সেই দলিলটি যদি অসম্পূর্ণ দলিল হয়, তাহলে এই অসম্পূর্ণ দলিলের বলে কোনো ব্যক্তি কিন্তু এখন এসে সম্পত্তি ভোগ দখল করতে পারবে না। এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে ওই সম্পত্তি যে ব্যক্তি হস্তান্তর করে দিয়েছেন তিনি যদি কোনোভাবে সেই দলিলটি সংশোধন করে দেয়, তাহলে ব্যবসায়টি কিন্তু ভিন্ন। কিন্তু যদি কোনোভাবে ওই দলিলটি কোনোভাবে আর ওই মালিক, অর্থাৎ যার কাছ থেকে সম্পত্তি হস্তান্তর করে নেওয়া হয়েছে, তিনি সংশোধন করে না দেয়, সেক্ষেত্রে কিন্তু দলিলটি বাতিল হয়ে যাবে। এবং এক্ষেত্রে আরেকটি সুযোগ দেওয়া হয়েছে, সেটি হচ্ছে কিছু কিছু বিষয় এই দলিলে ছোটখাটো, সেগুলো যদি কোনোভাবে ওই দলিলের যে শর্ত, অর্থাৎ যে উদ্দেশ্য নিয়ে দলিলটি তৈরি করা হয়েছে সেটিকে কোনোভাবে ব্যাঘাত না ঘটায়, তাহলে এসিল্যান্ড অফিস থেকে কিন্তু এই ছোটখাটো ভুলগুলো সংশোধন করার সুযোগ রয়েছে। এবং যদি সেই সুযোগও কোনোভাবে না থাকে, তাহলে সেই দলিলগুলো কিন্তু বাতিল হয়ে যাচ্ছে এবং সেই দলিলের বলে কোনো ব্যক্তি সম্পত্তি ভোগ দখল করতে পারবেন না। তো এই যে এই দলিলগুলোর কথা বললাম, এই দলিলগুলো কিন্তু এই যে চলমান পরিস্থিতিতে খুব দ্রুতই বাতিল করার যে প্রক্রিয়া সেটি কিন্তু মাঠ পর্যায়ে শুরু হয়ে গেছে অলরেডি, এবং অনেক এসিল্যান্ড অফিসে কিন্তু ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে কাজ শুরু করা হয়েছে। এবং ভূমি উপদেষ্টা কিন্তু ইতিমধ্যে বলে দিয়েছে যে সম্পত্তির এই যে দলিল হস্তান্তর মালিকানা সংক্রান্ত বিষয়, যেহেতু আইন মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, আবার আপনার জনপ্রশাসন মন্ত্রণালয়, বিভিন্ন মন্ত্রণালয় একসঙ্গে কাজ করতে হয়, তাই এই বিষয়গুলো নিয়ে জটিলতা রয়েছে। এবং কিছু কিছু পদক্ষেপ আমরা গ্রহণ করতে চাচ্ছি, যে পদক্ষেপগুলো গ্রহণ করতে গেলে তড়িৎ প্রক্রিয়ায় কাজ করতে হবে, যার কারণে আমরা এই যে সম্পত্তি রেজিস্ট্রেশন সংক্রান্ত যে বিষয়গুলো, এগুলো আর আইন মন্ত্রণালয়ে রাখতে চাচ্ছি না। খুব দ্রুতই আমরা এই বিষয়গুলো ভূমি মন্ত্রণালয়ের অধীনস্থ করব। এবং এই বিষয়েও কিন্তু ইতিমধ্যে ভূমি মন্ত্রণালয়ের যে সচিব খলিলুর রহমান সাহেব, ওনাকে এই নির্দেশনা প্রদান করেছে। এবং এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের কোনো সন্দেহান থাকে, কোনো কিছু জানার থাকে, তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করতে পারেন, কিংবা আপনার পরিচিত বিজ্ঞ কোনো আইনজীবীর সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।